পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহোদয়ের নেতৃত্বে আমাদের স্যার ম্যাডামদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবার মিলিটারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার এম ফরহাদ স্যার তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। Welcome to the clinical phase of your life. This is the major turning point of your life. Turning point সম্পর্কে তোমরা জানো, আমরা যে গাড়িতে চড়ি মাঝে মধ্যে একটা টার্নিং পয়েন্ট থাকে। এই পয়েন্টে যদি প্রপার সাইড এবং প্রপার স্পিড এই দুইটা যদি সমন্বয় না হয়, তাহলে গাড়ির সাথে সাথে আমাদের জীবনেরও, আমাদের একাডেমিক জীবনেরও ছন্দপতন হতে পারে। এই জন্য এই মেডিকেল সায়েন্সের এই ভাগটা, থার্ড ইয়ারের এই ভাগটা খুব ইম্পর্টেন্ট, যেখানে প্রিক্লিনিক্যাল লার্নিং থেকে তোমরা ক্যাডাভার দেখে আসছো। এখন তোমাদের লার্নিং হবে পেশেন্ট ওরিয়েন্টেড। শুরুতেই নারীবাদ বিরোধী সংগ্রামে আত্মদান করেছেন, এখনো পর্যন্ত তার হত্যার বিচার হয়নি। এই ফোরাম থেকে সেই হাতি হত্যার বিচার দাবি করে আমার প্রেজেন্টেশন শুরু করছি। আমি ডক্টর এম ফরহাদ, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মেডিসিন। প্রথমে দেখুন তোমাদের কম্পিটিটর কয়জন। এবারে যারা ভর্তি হয়েছে 2025-26 13,051 জন স্টুডেন্ট মেডিকেল সায়েন্সে ভর্তি হয়েছে। যেরকমই 12 থেকে 13,000 স্টুডেন্ট তোমাদের সাথে ভর্তি হয়েছিল। তাইলে তোমরা পাস করার পর কয়জন ডাক্তারের সাথে তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে তোমাকে কমপ্লিট করতে হবে। প্রথম আলো এবং ডেইলি স্টার নভেম্বর 2024-এর একটা স্ট্যাটিস্টিক ছাপিয়েছিল। 1,34,568 জন রেজিস্টার্ড ডক্টর বাংলাদেশে আছে। তার মানে আরো 1-2 বছরে আর তোমরা পাস করতে আরো অনেক অ্যাড হবে। অন্তত 1 লক্ষাধিক তোমাদের প্রফেশনালদের সাথে তোমাকে কমপ্লিট করতে হবে। এই জীবনের এই বাকি তোমাকে এই জিনিসটা অন্তরে গেঁথে নিতে হবে। আমি 1 লক্ষ মানুষের সাথে আমি কমপ্লিট করব, আমি কি নাম্বার 1 হব নাকি 1,34,538তম হব? এটা তোমার ডিসিশন। এখানে যদি ভুল করো তাহলে শেষের সিটগুলো, শেষের নাম্বারগুলো তোমার জন্য খালি থাকবে। তোমার সিরিয়ালের একদম শেষ নাম্বারগুলো তোমার জন্য খালি থাকবে, প্রথম নাম্বারগুলো তোমার জন্য খালি থাকবে না। এই ভদ্রলোক স্যার উইলিয়াম আসলাম 1849 থেকে 1919 সাল পর্যন্ত উনি পৃথিবীতে বিচরণ করেছিলেন। ওনাকে ফাদার অফ মডার্ন মেডিসিন বলা হয়। উনি একজন কানাডিয়ান ফিজিশিয়ান। উনি এই কারিকুলাম বেস প্যাশন ওরিয়েন্টেড লার্নিং এর উপর অনেকগুলো কাজ করেছেন। ওনার একটা কোর্স আছে, এটা হচ্ছে মানে যারা রুগী দেখবে কিন্তু বইয়ের জ্ঞান ছাড়া, তারা এমন সমুদ্রে যাওয়া যেখানে দিক নির্দেশনার কোনো ধারণাই তার নাই, আর যার অগাধ জ্ঞান কিন্তু পেশেন্ট দেখবে না, সে যার জীবনে সমুদ্রই দেখে নেয়। তার মানে এই জ্ঞানের সমুদ্র, এই মেডিকেল সায়েন্সের সমুদ্রে যেতে হলে তোমাকে অবশ্যই পেশেন্টের কাছে যেতে হবে। সাথে তোমার থাকবে প্রয়োজনীয় জ্ঞান। তাই এই ফেজটাকে বলা হয় আমরা তোমাদের বই থেকে আমরা বেড সাইড নিয়ে যাব। এখানে কি কি চেঞ্জ হয়? এখানে চেঞ্জ হয় তোমার আর্লি মর্নিং লেকচার থাকবে, রেগুলার ওয়ার্ড পোস্টিং এবং ইভিনিং ক্লিনিক্যাল ক্লাসেস। আমি আবার বলছি, ইভিনিং ক্লিনিক্যাল ক্লাসেস, যার ফলে তোমাদের নিউ রেসপন্সিবিলিটি আগের চেয়ে, এই যে অ্যানাটমি ক্লাস আসলাম গেলাম 2:30 বাজে শেষ হলো, পরের দিন ইয়ার জন্য
আইটেমের জন্য রেডি হলাম, এটা থেকে বের হয়ে তোমাকে একটা ইভিনিং ক্লাসে উপস্থিত থাকতে হবে। এবং আমাদের কক্সবাজার মেডিকেল কলেজের বাস্তবতায় ক্লিনিক্যাল ক্লাস এবং প্রি ক্লিনিক্যাল ক্লাসের দূরত্ব কত? কয় মাইল? এখানে ক্লিনিক্যাল এবং প্রি ক্লিনিক্যাল ক্লাসের দূরত্ব আছে কয় মাইল? মেডিকেল কলেজ থেকে সদর হসপিটাল যত মাইল ততটুকু মাইল পাড়ে দিয়ে তোমাকে যেতে হবে। এবং যার ফলে একটা রেসপন্সিবিলিটি এবং একটা ওয়ার্ক লোড বাড়বে তোমার। তাহলে আমরা এই ওয়ার্ক লোডটা কিভাবে ম্যানেজ করব? প্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টেক্সট বুকের জন্য, ক্লিনিক্যাল ক্লাসের জন্য, ফেসবুকের জন্য সবকিছুর টাইম ম্যানেজমেন্ট করতে হবে এবং ব্যালেন্স স্টাডি, ডিউটি অ্যান্ড রেস্ট। তাহলে এই ফেজটা কেন ইম্পর্টেন্ট? এখানে রিয়েল পেশেন্ট, রিয়েল ডিজিজ, এখানে অ্যাপ্লিকেশন। তোমরা থিওরি যা পড়বা, অ্যানাটমি, ফিজিওলজি পড়ে আসছো, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি পড়বা, এইগুলো রিয়েল সিনারিও গুলো তোমরা রোগীর সাথে রিলেট করবা। তোমরা রিজনিং বুঝতে হবে, কেন এই রোগী হচ্ছে, কেন এই ডিজিজ হচ্ছে। এরপর কিছু জিনিস স্পেসিফিকলি তোমাদের জানতে হবে। এটা হচ্ছে আমরা ওয়ার্ডে কি করব। লিসেন টু ইউর পেশেন্ট। বলা আছে হিস্ট্রি মানে পেশেন্টের কথা শোনা। মোর দেন 90% ডিজিজ ডায়াগনোসিস হয় শুধু কথা শোনাতে, শুধু হিস্ট্রিতে। এক্সামিনেশনে 3 to 5%, বাকিটুকু রেস্ট, আর 5% 5 to 7% বাকিটুকু। তাহলে লিসেন টু দ্য পেশেন্ট কেয়ারফুলি। এই লিসেনিং এর অভ্যাসটা, এই হিস্ট্রি ফর্মুলেটের অভ্যাসটা তোমাদের গড়ে তুলতে হবে এবং বারবার হিস্ট্রি এক্সামিনেশন তোমাকে ওরিয়েন্টেড হওয়ার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। এবং যদি না বুঝো, আস্ক দ্য কোয়েশ্চেন ইউর সিনিয়র্স অর ইউর মেন্টরস। এখানে তোমরা প্যাথোলজির সাথে, প্যাথোলজি জ্ঞানের সাথে লিঙ্ক করতে পারবা। মাইক্রো ফার্মাকোলজির সাথে কিভাবে অ্যাপ্লিকেশন হয় তা বুঝতে পারবা। মাইক্রোবায়োলজির সাথে তোমরা লিঙ্ক করতে পারবা। আমরা ডেভিডসন মেডিসিনের কথা বলি। মেডিসিন টেক্সট বুকগুলো তো অনেকগুলো চ্যাপ্টার থাকে, একটা অনেকগুলো চ্যাপ্টার দিয়েই একটা মেডিসিন বই হয়। আর বলা আছে একটা রোগী, সিঙ্গেল পেশেন্ট ইজ এ বুক। কোন একটা রোগী একটা ডিজিজ নিয়ে আসে না, বলা যায় একটা রোগী তুমি যদি ভালোভাবে বাই হার্ট, তুমি যদি রোগী হিস্ট্রি এক্সামিনেশন দেখো, তাহলে তোমাকে বইয়ের অনেকগুলো চ্যাপ্টার তোমার কভার করবে। আমি একটা লাইফ সিনারিও তোমাদের দেখাচ্ছি। Mr. Ahmed, 85 years old, arrived at emergency department complaining of severe shortness of breath, palpitation, productive cough with rusty sputum, swollen painful right knee. He has a history of type 2 diabetes and long-term tobacco use. এখানে এই রোগীর চিকিৎসা করতে আমাদের কয়টা চ্যাপ্টারের সহযোগিতা নিতে হবে? সিভিয়ার শর্ট অফ ব্রেথ, একিউট মেডিসিন জানতে হবে। শর্টনেস অফ ব্রেথ, কাফ, রাস্টি স্পুটাম, রেসপিরেটরি মেডিসিন। তার পালপিটেশন আছে, কার্ডিওলজি। তারপর স্যার পেইনফুল নি, সেপটিক আর্থ্রাইটিস, রিউমাটোলজি। তাকে হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলাইটাস, এন্ডোক্রাইনোলজি। তাহলে কয়টা চ্যাপ্টার হলো এই ডিজিজে? রেসপিরেটরি, অ্যাকিউট মেডিসিন, ইনফেকশাস ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, রিউমাটোলজি এন্ড কার্ডিওলজি। তার মানে একটা পেশেন্ট দেখা মানে হচ্ছে পুরো বইটা তোমার আত্মীকরণ হয়ে যাওয়া। আমরা বই মেডিসিন যদি পড়তে যাই, আমরা দি বাইবেলস অফ মেডিসিন বলে, যেগুলোকে আমরা রিনাউন্ড টেক্সট বুক। আমি মাত্র 3টা, যেগুলো খুব জনপ্রিয় 3টা টেক্সট বইয়ের নাম নিয়ে এসেছি। একটা হচ্ছে এডিসনস প্রিন্সিপাল অফ ইন্টারনাল মেডিসিন। এই বইটাকে বলা হয় পৃথিবীতে প্যাথোফিজিওলজি বেসড একমাত্র টেক্সট বুক। এটার মতো ভালো টেক্সট বুক আর হয়নি।
আরেকটা বই আছে অক্সফোর্ড টেক্সট বুক অফ ক্লিনিক্যাল মেডিসিন। যেহেতু এগুলো অনেক বড়, এগুলো আমরা রেফারেন্সের জন্য ব্যবহার করি, এগুলো পুরো পড়া সম্ভব না। আমরা কোনো একটা টপিকস চাইলাম আমাদের বুঝতেছি না, আমরা একটা রেফারেন্স বইয়ের সহযোগিতা নেব। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য যদিও টেক্সট না, কনসাইজ কিছু টেক্সট বই পাওয়া যায়, যেমন ডেভিডসন প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অফ মেডিসিন, এগুলো কনসাইজ টেক্সটের কাছাকাছি। আর হচ্ছে কুমারের ক্লাস ক্লিনিক্যাল মেডিসিন। এই যে তোমরা ওয়ার্ডে যাবা, ওয়ার্ডে যে এক্সামিন করবা, এই যে হিস্ট্রি নেবা, এগুলোর বইকে বলে বুকস অফ ক্লিনিক্যাল মেথডস। ক্লিনিক্যাল মেথডস অনেকগুলো ক্লিনিক্যাল মেথডস আছে, তার ভিতর জনপ্রিয় তিনটা, এবং আমি মনে করি এই তিনটাই তোমাদের লাগবে। এই তিনটা ক্লিনিক্যাল মেথডসের মধ্যে ব্যাকওয়ার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, যেটা ডেভিডসন সাথে প্রায় কম্পেয়ার করা যায়, আর হচ্ছে টালিয়ান ওকনর ক্লিনিক্যাল এক্সামিনেশন, আর হচ্ছে হাচিসন ক্লিনিক্যাল মেথডস। তোমাদের কিছু জিনিস এটিটিউডাল চেঞ্জ করতে হবে, যে জিনিসগুলো এই থার্ড ইয়ারের আগে ছিল না। তোমার যেহেতু লাইভ একজন রোগীর সাথে তুমি কথা বলবা, ইউ শুড রেসপেক্ট দেয়ার ডিগনিটি অ্যান্ড এমপ্যাথি থাকতে হবে। হোয়াট ইজ এমপ্যাথি? মানে রোগীর জায়গায় আমি যদি রোগী হতাম কি হতো, এটা যদি আমার মা হতো কি হতো, এটা যদি আমার বাবা হতো কি হতো। এই ফিলিংস থেকে রোগীদের সাথে কথা বলতে হবে, রোগীদের সাথে হিস্ট্রি নিতে হবে, এক্সামিন করতে হবে, এবং you shouldn't cross the beyond the ethical leeway. এটা যে হিস্ট্রি শিট কক্সবাজার মেডিকেল কলেজে তোমাদেরকে সফট কপি দেওয়া হবে, তোমরা নিজেরাই প্রিন্ট করে নিয়ে নিবা, ঠিক আছে? এবং প্রতিটা ওয়ার্ড কমপ্লিশনের, মেডিসিন ওয়ার্ড কমপ্লিশনের আগেই তোমাদের অবশ্যই 10টা হিস্ট্রি জমা দিতে হবে। আর এই যে ক্লিনিক্যাল টার্মস, ক্লিনিক্যাল ওয়ার্ড ডিউটি এবং ক্লিনিক্যাল লেখাপড়া, এটা টিম ওয়ার্ক। তোমরা নিজেরা নিজের রোগীদের সামনে গিয়ে নিজেরা আলাপ করবা। যদি না বুঝো, ইন্টার্নস আছে, মেডিকেল অফিসার, তোমাদের সিনিয়র্স আছে, তোমাদের অগ্রজ যারা আছে তাদের হেল্প নিবা, অথবা যারা ওয়ার্ড করে গেছে এখনো ডক্টর হয়ে তাদের হেল্প নিবা। আর তোমাদের মেন্টররা তো আছে, যে কোনো সময় তোমাদের টিচারের কাছে যে কোনো কিছু জানতে পারবে। এই যে ওয়ার্ক লোড, তোমাদের কয়েকটা জিনিস টেক কেয়ার অফ ইউরসেলফ, যে জিনিসটা দিস ইজ দ্য নেগলেক্টেড পার্ট অফ মেডিকেল সায়েন্স। কেউ করে ফিজিক্যাল হেলথ, regular exercise is a mandatory for the students. আসলে একটা এডুকেশনাল ইনস্টিটিউটে অবশ্যই জিম থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। আমি প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করবো যেন কক্সবাজার মেডিকেল কলেজে এরকম একটা জিমনেশিয়াম থাকে। এরপর আরেকটা জিনিস হচ্ছে মেন্টাল হেলথ। আমাদের মেন্টাল প্রেশার বেশি, এই মেন্টাল প্রেশারে অবশ্যই তোমাদের কেয়ার নিতে হবে, যাতে যদি কোনো কিছু মেন্টালি মানে কোপ আপ করতে না পারো, অবশ্যই তোমার স্যারদেরকে, প্রিন্সিপাল স্যার আছেন, আমরা আছি, যে কোনো সময় যে কোনো প্রবলেমে আমাদের সহযোগিতা নিতে পারবো। তাহলে ফিউচার ডক্টরের কাছে কি আমরা ওয়ার্ড পোস্টিং, শেপ ইউর ফিউচার অ্যান্ড বিকাম এ কনফিডেন্ট ফিজিশিয়ান। তাহলে আমাদের একটা ব্যালেন্স করতে হবে, যে প্যারাক্লিনিক্যাল সাবজেক্ট যে ওইটার আইটেম আছে, আইটেম কখন করবো, ক্লিনিক্যাল সাবজেক্ট, কারণ ক্লিনিক্যাল সাবজেক্ট বাদ দিয়ে তুমি মেডিকেল সায়েন্সে কিছুই করতে পারবো না। যে সমুদ্রে না গিয়ে সমুদ্রের গল্প শোনা, যেরকম আমি সমুদ্রের পানিতে, ওখানেও পানি আছে এখানেও পানি আছে, সমুদ্র মনে হয় এরকমই হয়, এরকম। এটা হচ্ছে যে ক্লিনিক্যাল সাবজেক্টগুলোতে যেমন গুরুত্ব দিতে হবে, প্যারাক্লিনিক্যাল সাবজেক্টগুলোতেও তোমাকে ব্যালেন্সলি গুরুত্ব দিতে হবে। এখানে হচ্ছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ আছে। ওয়ার্ড ক্লাসে কম উপস্থিতির কারণে গতবার পরীক্ষায় অনেকে বসতে পারেন এবং তাদের পিতা মাতাকে এখানে এসে টিচারদের কাছে নাকে খত দিতে হয়েছে। তোমাদের বেসিক সায়েন্সের যে যারা টিচার ছিল তোমাদের আগে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারা তোমাদের ব্যাপারে অনেক প্রশংসা করেছে, বলে যে এই ব্যাচটা নাকি অসাধারণ। যদিও উপস্থিতি থেকে আমার মনে হয় তবুও আমি টিচারের কথা বিশ্বাস করতে চাই।
যে তোমরা অসাধারণ একটা ব্যাচ, এবং আমরা চাইবো না তোমাদের ভুলের কারণে তোমাদের ফ্যামিলি মেম্বার আয়সা আমাদেরকে বলুন, স্যার আমাদের মেয়েটাকে আমাদের ছেলেটাকে একটু ছেড়ে দেন না, এবারের মতো মাফ করে দেন, যেন মাপ চাইতে না হয়। এভাবেই চলবো বলে আশা করছি। 24-এর বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা বিপ্লবে আমরা উত্তরসূরি আছি, তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা একটা সামনে গণভোটে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে গণভোটে হাঁ দিতে অনুরোধ করেছেন। সেই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।